হ্যালো ফ্রেন্ডস, তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ইয়াও রেগে গিয়েছিল কিয়ানের উপর। আর সে বলে, এখানে সবাই কেউ আমার নাম জানে না, সবাই এটা জানে যে আমি তোমার গার্লফ্রেন্ড। আর এই ব্যাপারটা নিয়ে ইয়াও অনেক বেশি বিরক্ত থাকতো। কিয়ানো আপসেট ছিল এবং সে তার রাগ তার কলিগসদের উপর দেখাতো। আর এভাবেই কিয়ানের রাগি মেজাজ এবং কিয়াও আর কিয়ানকে একসাথে না দেখায় সব জায়গায় এই গসিপটাই চলছিল তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, যখন কি এরকম কিছুই ছিল না, শুধুমাত্র তারা একে অপরের সাথে দেখা করা কম করে দিয়েছিল। অন্যদিকে ইয়াও এর নতুন অফিসে তার কাছে একটা কেস আসে যা অনেক বেশি কমপ্লিকেটেড ছিল। আর ইয়াও তার ক্লায়েন্টের সাথেও দেখা করে তার হাজবেন্ডের ডেথ হয়ে গিয়েছিল, আর তার হাজবেন্ডের কোম্পানি তার মাদার ইন ল আর তার মধ্যে ফেসে গিয়েছিল। ওয়াইফ চাইছিল সেই কোম্পানিটা তাকে দেওয়া হোক কারণ তার উপর তার অধিকার আছে, বাট মাদার ইন ল ভাবছিল যে শুধুমাত্র টাকার জন্য সে এমনটা করছে। এরপর ইয়াও সেই মিউজিক স্টোরে যায় যেখানে তাকে কিয়ান নিয়ে গিয়েছিল এবং সেই গানটি শুনে যা তার দুজনে একসাথে শুনেছিল। বাট কোইন্সিডেন্টলি কিয়ানও ওই লাইব্রেরিতে চলে এসেছিল। বাট যতক্ষণে কিয়ান সেখানে এসে পৌঁছয় ততক্ষণে ইয়াও বেরিয়ে চলে গিয়েছিল। কিয়ান শুধু জানতে পারে ইয়াও এখানে এসেছিল। তাদের মধ্যে এইরকম প্রবলেম হওয়ার সত্ত্বেও আরো একটি বড় প্রবলেম জানা যায়, সেটা হলো ইয়াও যে নতুন কেসটি নিয়েছিল তার অপোনেন্টস লয়ার আর কেউ ছিল না, কিয়ান ছিল। কিয়ান যায় এবং ইয়াওকে বলে যে প্লিজ তুমি এই কেস থেকে উইথড্র করে নাও, আমি জানতাম না এখানে লয়ার তুমি। বাট ইয়াও মানা করে দেয় উইথড্র করতে অ্যান্ড সে বলে প্লিজ প্রফেশনালি বিহেভ করো। আর এই ব্যাপার নিয়ে তাদের মধ্যে দূরত্ব আরো বেড়ে যায়। ইয়াও একবারও ভেবেও ছিল যে সে এই কেস থেকে উইথড্র করে নেবে, বাট সে জানতে পারে তার ক্লায়েন্ট সুইসাইড করার চেষ্টা করছে, সেই জন্য সে তখনই তার ক্লায়েন্টকে দেখতে যায়। আর সে জানতে পারে সেই কেসটির সাথে তার অনেক ভাবনা জড়ে ফেলেছে এবং আর ইয়াও ছাড়া যদি কোন নন সিরিয়াস লয়ার এই কেসটি হ্যান্ডেল করে তাহলে সে কেসটি জিততে পারবে না, হয়তো সে দ্বিতীয়বার তার জীবন নেওয়ার চেষ্টা করবে। ইয়াও এই কেসটি অনেক সিরিয়াস ভাবে হ্যান্ডেল করবে বলে ভাবে। অন্যদিকে গুজুন আর শি লাইফ অনেক ভালো কাটছিল। শি তো জুনহাং ল ফার্ম জয়েন করে নিয়েছিল অ্যান্ড গুজুন তার জন্য একটি ভালো কেবিন সেট আপ করেছিল। আর সেখানে সে আসা মাত্রই একটা ব্যাপার নোটিস করে, সেটা হলো কিয়ান আজকাল অনেক বেশি রেগেছিল এবং তাকে দেখে অফিসের সমস্ত স্টাফরা অনেক বেশি ভয় পেয়ে যেত। সির মনে হয় তার কিয়ানের সাথে কথা বলা দরকার। আর একদিন সি কোনো বাহানায় কিয়ানের কাছে যায় অ্যান্ড তাকে বলে আমি এই কয়েকদিন একটু কাজে বিজি থাকবো, তাই তুমি আমার ডগটিকে প্লিজ লক্ষ্য রাখবে। আর যাওয়ার আগে থেকে অ্যাডভাইসও দিয়ে যায় যে নিজের আর ইয়াওয়ের মধ্যে দূরত্ব শেষ করো আর নিজের সমস্ত মনের কথা ইয়াওকে খুলে বলো। কিয়ান ফাইনালি ইয়াওয়ের সাথে দেখা করতে যায়, বাট তাদের এটি একটি অফিসিয়ালি মিটিং ছিল কারণ তাদের কেসের ব্যাপারে ডিসকাস করা ছিল। ইয়াও বলে আমি এই কেসটি একদমই ছাড়তে পারবো না, আমার ক্লায়েন্ট এই কেসটি নিয়ে অনেক বেশি সিরিয়াস অ্যান্ড সে সুইসাইড করার চেষ্টা করেছে, আর আমার মনে হয় আমি ছাড়া এই কেসটিতে কেউ তার 100% দেবে না। আর কিয়ান এই সব কিছু শোনার পর বাসায় ফিরে তার ডগের সাথে টাইম স্পেন্ড করছিল এবং ডিপলি কিছু ভাবছিল। আর তার ডগের সাথে সে একটি সেলফি তুলে তার স্ট্যাটাসেও লাগিয়েছিল, যা ইয়াও দেখে এবং সে খুশি হয়। এরপর আমরা কিয়ানের প্ল্যানের ব্যাপারে জানতে পারি। অ্যাকচুয়ালি সে ইয়াওয়ের অপোনেন্টস এই কেসটি লড়তে চাইছিল না, তাই সে পৌঁছে যায় হসপিটালে এবং সে তার এবং তার মাদার ইন লর একটি মিটিং ফিক্স করে দেয়। এখানে অ্যাকচুয়ালি তার দুজনেই একদম ভুল ছিল না এবং তাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। আর এই মিটিং এর দ্বারা তা সলভ হয়ে যায়। এই কেসটি কোর্টে না গিয়েই সলভ হয়ে গিয়েছিল কিয়ানের আইডিয়াতে। আর এটা কিয়ানের অনেক বড় সাকসেস ছিল। সেভাবে যেভাবে তার দুজনের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে সেভাবেই তার আর ইয়াওয়ের মধ্যে সমস্ত দূরত্ব শেষ হয়ে যাবে। সে ইয়াওকে মানায় এবং ফাইনালি ইয়াও মেনেও যায় অ্যান্ড তারা দুজনে হাত ধরে সেখান থেকে বাইরে যায়। ইয়াওয়ের পায়ে আঘাত লাগার কিয়ান তাকে কোলে তুলে নেয় আর এই জায়গায় ইয়াওকে সে পিগি ব্যাক করে এক পয়েন্টে নিয়ে যায় যেখানে ফাউন্টেন শো চলছিল। আর এই জায়গাতে তাদের পাস্টের অনেক স্মৃতিও জড়িয়েছিল। এখানে কিয়ান তার হাত ধরে এবং বলে ইয়াও আমি তোমাকে বিয়ে করতে চাই, আর এই ব্যাপারটা আমাদের পেরেন্টসকে কি করে বলবো। আর যা শুনে ইয়াও লজ্জা পেয়ে যায় এবং কাজের বাহানা করে সেখান থেকে চলে যায়। বাট কিয়ান স্যাড হয়ে গিয়েছিল। নেক্সট ডে অফিসে গুজন জানতে পেরে গিয়েছিল কিয়ান আর ইয়াওয়ের মধ্যে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গিয়েছে আর তারা একে অপরের বিরুদ্ধে কেসও লড়ছে না। এটা জেনে গুজন অনেক খুশি হয়েছিল আর গুজন তাকে পার্টি দেওয়ার কথা বলে অ্যান্ড তারপর আমরা দেখি এখানে কিয়ান আর ইয়াওয়ের সাথে তাদের অন্যান্য ফ্রেন্ডরাও বসে খাবার খাচ্ছিল। বাট কিয়ানের ইচ্ছা ছিল সে ইয়াওয়ের সাথে একা কিছুটা টাইম স্পেন্ড করুক, বাট সেখান থেকে কেউই যাওয়ার জন্য রেডি ছিল না। আর কিয়ান রেখে স্পাইসি নুডলস কেনে। বেচারা কিয়ান যখন বাসায় ফিরে এসে জানতে পারে শির ডগস কিছু ভুলভাল খেয়ে নিয়েছে, তাই তাকে ইমার্জেন্সিতে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়। আর এটা মমও জানতে পেরে যায়। ডগটি তো একেবারে ঠিক হয়ে গিয়েছিল, বাট মম অবাক হয়ে গিয়েছিল যে আমার ছেলে কত চেঞ্জ হয়ে গিয়েছে। আগে তো সে ডগদের পছন্দই করতো না এবং ভয় পেত অ্যান্ড দূরে থাকতো, বাট এখন
সেই ডগটির কত কেয়ার করছে। এরপর কিয়ান বাসায় ফেরার বদলে কিয়াওয়ের কাছে চলে যায় আর বলে আমি অনেক বেশি ক্লান্ত আর এই সময় তোমাকে দরকার আমার। আর এখানে ইয়াও জানতে পারে শুধুমাত্র তার হাতে আঘাত লাগেনি বরং তার ফিভারও হয়ে গিয়েছিল এবং সে ডগের সাথে সাথে নিজের বয়ফ্রেন্ডেরও কেয়ার করে। এখানে সে কিয়ানকে অনেকবার বলে চলো হসপিটালে চলো ডক্টরের কাছে, বাট কিয়ান তো রাজি হচ্ছিল না। কিয়ান শুধুমাত্র তার হাতের ফরিজ খেতে চাইছিল আর যা ইয়াও তার জন্য রেডিও করে দেয়। আর তা খাওয়ার পর সে ইয়াওকে হাগ করে আর বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর তোমার এই কেয়ার আমাকে সব সুস্থ করে দেয়। নেক্সট ডে কিয়ান আর গুজুনে দেখা হয় একটি ডেজার্ট শপের বাইরে। সেখানে লম্বা লাইন লাগিয়ে নিজেদের গার্লফ্রেন্ডের জন্য ডেজার্ট নিতে এসেছিল আর সেখান থেকে সোজা সে পৌঁছে যায় ইয়াওয়ের কাছে আর ইয়াওয়ের ফ্রেন্ডদের জন্য সে ডেজার্ট নিয়ে এসেছিল আর এই বাহানায় সে ইয়াওকে সাইডে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা মিংকে দেখি যাকে আজকাল তার ক্লায়েন্টদের কাছ থেকে অনেক কথা শুনতে হতো। তার কয়েকটি ক্যান্ডেলস আউট হয়ে গিয়েছিল আর রিসেন্ট ইয়াও তাকে যে কেসটি হারিয়েছিল তার জন্য সে অনেক বেশি চিন্তিত ছিল। আর মিংকের এমন মনে হচ্ছিল তার ডাউনফলের কারণ হচ্ছে ইয়াও আর তার বয়ফ্রেন্ড। তারপর মিং কাউকে কিছু কাজ করতে বলে দেয়, অ্যাকচুয়ালি সে কিছু ষড়যন্ত্র করছিল। নেক্সট ডে জুনহাং ল ফার্মে হইচই পড়ে যায় কারণ সোশ্যাল মিডিয়ার সব জায়গায় তাদের ফার্মকে টার্গেট করা হচ্ছিল আর এটাই বলা হচ্ছিল এরা শুধু টাকার জন্য কাজ করে, তাদের কাছে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তারা কেনা বেচা করে। আর এটাও বলে তারা কত জুনিয়র তাও এত তাড়াতাড়ি কি করে এত সাকসেস পেয়ে গেল। এই সব কিছু মিং করছিল আর যা দেখে সে রেগে যায়। অন্যদিকে ইয়াও অনেক বেশি রেগে গিয়েছিল এই সমস্ত কিছু দেখে, কারণ মিং একটি শোতে গিয়ে জুনহাং ল ফার্মের ব্যাপারে অনেক খারাপ কিছু বলেছিল তাদেরকে বদনাম করার জন্য। আর ইয়াও চাইছিল যেভাবে মিং সবাই সামনে ডিবেট করার অফার করছিল তার বয়ফ্রেন্ড কিয়ান তার সাথে গিয়ে ডিবেট করুক এবং তাকে উচিত শিক্ষা দিয়ে আসুক। বাট তারা ভাবছিল কিয়ান এই সব কিছুর জন্য রাজি হবে না। যখন গুজুন শো প্রডিউসারের কাছে যায় শো প্রডিউসার চাইছিল যে কিয়ান আসুক আর ফাইনালি সেখানে কিয়ান আসে আর এই শোটির জন্য ইয়েস বলে দেয়। আর যা দেখে ইয়াও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এরপর ওই শোটির প্রমো চালানোর জন্য এখানে কিয়ানের কিছু ফটোশুট করা হয় আর তার মেকআপ আর কেউ না তার গার্লফ্রেন্ড করছিল। আর যখনই এই শোটির ট্রেলার রিলিজ হয় তা দেখে গুজুন আর বাকি কলিগসরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আর তাদের মনে হচ্ছিল যে এই ধরনের অ্যাপিয়ারেন্স কিয়ান দিয়েছিল তাতে ফিল্ম তো হিট হবেই হবে। আর এর ফলে শুধুমাত্র তাদের জুনহাং ল ফার্মের ব্যাপারে যে মিথ্যা প্রচার করা হচ্ছিল তা বন্ধ হবে, তার সাথে সাথে তাদের কাস্টমারও বাড়বে। ফাইনালি শোর ডেট চলে আসে আর এখানে মিংকের সামনে কিয়ান আসে আর তাদের সাপোর্ট করার জন্য তাদের নিজেদের ফ্রেন্ড এসেছিল আর তাদের সামনে একটি কেস রেখে দেওয়া হয় যাতে হাজব্যান্ড আর ওয়াইফ ছিল আর এই কেসটিকে কিভাবে হ্যান্ডেল করবে তারা এর উপরেই তাদেরকে জাজ করা হবে এই লাইভ শোতে। এখানে মিং আর কিয়ান যেভাবে বিহেভ করে এন্ড অফ কোর্স কিয়ানের স্মার্টনেসের কারণে সে মিংকে লর ফার্মে অনেক পিছনে ফেলে দিয়েছিল আর সে মিংয়ের থেকে অনেক এগিয়েছিল। এতক্ষণে মিংয়ের মাথায় আরো একটি পাহাড় ভেঙে পড়ে যখন সে জানতে পারে সে ডিসাইড করেছিল সে তার বিরুদ্ধে স্ট্যান্ড নেবে। সে তার একটি ভিডিও রেকর্ড করে এন্ড তার সাথে সাথে তার বাসার সিসিটিভি ফুটেজে রেকর্ডও যে কিভাবে মিং তার উপর হামলা করেছিল এন্ড সে ডিভোর্স লেডিদের নিয়ে কিভাবে এন্ড এর সাথে সে তার ডিভোর্স ওয়াইফের উপর কিভাবে টর্চার করে। তার ইমেজ একেবারে মাটিয়ে মিশে গিয়েছিল। সে আগে তো তাকে ছেড়ে দিয়েছিল বাট এখন সে ডিসাইড করে এটার বিচার চাইছে। এরপর কি আর মিডিয়ার সামনে আসে আর বলে আমাকে শুধুমাত্র বাধ্য করা হয়েছিল, না হলে এভাবে আমি লাইমলাইটের সামনে আসতাম না। আর সাথে সাথে এটাও বলে লাইভ ম্যারেজ আর ডিভোর্সের ব্যাপারে আমার চিন্তা ভাবনা বদলাচ্ছে আর এটার কারণ আমার গার্লফ্রেন্ড। অন্যদিকে সি আর গুজুন ফাইনালি মিংকে শাস্তি দেওয়ার পর তারা এক হ্যাপি কাপল হয়ে গিয়েছিল, তাদেরকে অনেক খুশি দেখাচ্ছিল আর তাদেরকে দেখে কিয়ানো এই সুযোগ হাতছাড়া করে না এবং ইয়াওকে রাজি করে নেয় আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব এন্ড তারা এখানে কিস করে আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটি শেষ হয়। এক্সপিরিয়েন্সের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটি নতুন ড্রামাতে। টাটা।